শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের রাতে ভূত খেপিত হয় সাবধান। গল্পের পাঠে আমি মুক্তার। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব, দলবল নিয়ে যাব, হইচই করবার যাবে। আমরা বাচ্চা কখনো গ্রাম দেখিনি, তারা খুশি হবে, পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে। শালপলা ফুল শুধু যে মতির ঝিলে সামনেই ফোটে তা না, অন্য অন্য জায়গাতেও ফোটে, তাও স্বচোখে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগতে পারি না। একটা কেমন করে জানি লেগে গেল একদিন। সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে আজ পাড়াগাঁ বলে সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওয়ার পরে বলে সেই যাত্রা অগত অবস্থায় যাত্রার মতো। অনেক দিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার চাচাদের আনন্দব ধর্মের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোথা থেকে যেন একটা হাড় জিরিয়ে বেত ঘাটা জোগাড় করা হয়েছে। হাজির মতো ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং ল্যাজটা নাড়াবে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধব জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা 5-6 ছেলে পুলে থাকে। আমরা বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমরা বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের জাতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একা গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া। খুব বেশি ইচ্ছা করলেও তা খাতা কলম নিয়ে বসা। একটা অপারেশন অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি। নতুন পরিবেশ যদি লিখতে ইচ্ছা করে, প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেলে না। সারাক্ষণই
লোকজন আসছে। তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় স্বচ্ছন্দে এই সেই বলে দেশের অবস্থাটা কি কোন দেহে। ছোট মিয়া বই চিন্তা যুক্ত আছে। দেশের ওই হালটা কি দেশ ছিল আর কি হলো। দিন 4-5 পর সবাই বুঝে গেল দেশের সম্পর্কে আর কিছু জানি না। গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল। আমি ফাঁক ফেরে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশ কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসম্ভব পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে করে বেড়াতে বের হই। চড়কার গালে প্রায় রাতের 1-2 করে গতক আসছে। এরা জ্যোৎস্নাভেজা উঠানে বসে চমৎকার গান ধরে ওমানা। এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না। না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় উৎসাহকর কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তে লাগলো। সারাদিন লিখে এক দুপুরের কথা এক মনে লিখছি। জানলার ওপাশে খুঁট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগামতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানলার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে পড়লেই পালিয়ে যায়। আজ পালানো। আমি বললাম, কিরে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কিরে তোর? মোনাজ মিয়া। আয় ভেতরে আয় না। আমি ছোট বাচ্চাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়ের আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়। একদিন খুব যত্ন করে দেওয়া খোয়ানো হয়। ছোট বাচ্চা একটা পছন্দ করলে না, তবে তার রাজি না হলেও কোনো উপায় ছিল না। আমাদের জমিজমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করেছেন। গ্রামের নিয়মমতো এক সময় রহিমাও এলেও সঙ্গে 4টি ছোট ছেলে মেয়ে। হৃদয়হীন অবস্থায় স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ায়। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এ রকম একটা উপহার বোধহয় তার কল্পনাতে ছিল না।
তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম। কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস ফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কেন ভাইজান? অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখেছি? তোমরা ভাইয়ের ব্যাপারটা জানতে চাইছিলাম। তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা সময় চুপ করে থেকে বলল, কি কইয়ারা বুঝলাম? আমি নিজেও জানি না ভাইজান মৃত্যুর খবর শোনাইন। দৌড়তে দৌড়তে আসছি। বাড়ির উঠোনে পাও দিতে মনে হলো মমতাজ ফাঁইচা আছে। কি জন্য মনে হলো জানি না ভাইজান, মনে হলো। এই রকম কি তোমার আগে হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকে কি তুমি বলতে পারো যে না মমতাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরে এলে সে কি দেখলো বা তার কি মনে হলো জিজ্ঞেস করিনি। করছি হারামজাদা কথা কয় না। রহিমা আরো খানিকক্ষণ বসে পানটা খেয়ে চলে গেল। আমরা টানা লেখালেখিতে ছেদ পড়ল। কিছুতেই আর লিখতে পারি না। সময় মনে হয় বাচ্চা একটি ছেলে কোরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল। তখন তার মনে মমতাজ মিয়াকে জিজ্ঞাস করতে ইচ্ছে করে। আমার মনে হলো জিজ্ঞাস করাটা ঠিক হবে না। সময়টা মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয় মুহূর্তে মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয় প্রাণপণে একটা ভুলতে চেষ্টা করছে বলে কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন ক্রোতহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি। পাড়াগাঁর ঝিম ধরা দুপুর। একটু যেন ঘুম ঘুম আসছে। জানলার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মানাজ। আমি বললাম, কি খবর রে মমতাজ? ভালো? বোন আছে না চলে গেছে? গেছে গা। আয় ভেতরে আয়। মমতাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যাপার এখনো বেশ স্বাভাবিক। প্রায় খানিকটা গল্প গুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দের করে। এই সব ছেলে ভালোবাসার খুব কাঙালা হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অদ্ভুত হয়ে যায়। এই ক্ষেত্রেও তা ঠিক ঘটেছে বলে আমার
ধারণা মুমতাজ এসে খাটের এক প্রান্তে বসল। আরে আরে, তোমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন? আচ্ছা, ঠিক মতো জবাব দিবি তো? হ্যাঁ। আচ্ছা মুমতাজ, কবরে তুই জেগে উঠেছিলিস মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলিস না? না, কেন? মুমতাজ চুপ করে রইল, আমার দিকে থেকে অন্য দিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারদিকে অন্ধকার। হয় কেমন অন্ধকার? মুমতাজ এবার জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবুও ভয় লাগলো না। মুমতাজ নিচু সুরে বলল, আরেক জন আমার সাথে আসছিল, সেই জন্য ভয় লাগেনি। আমি চমকে উঠলাম। আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, অন্ধকারে কিছু দেখা যায় না। ছেলেটা ছেলে না মেয়ে জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইল কোনো ভয় নাই। কিভাবে আদর করলো মনে নাই। কি কি কথা সে বলল! মজার মজার কথা। খালি হাসাহাসি। বলতে বলতে মুমতাজ মিয়া ফিক করে হেসে ফেললেন। আমি বললাম, কিরে, মজার কথা? এই দু এক বলে তো শুনি। মনে নাই, কিছু মনে নাই। সে একে একটা কি বলেছে জেনি না। ভালো করে ভেবে টেবে বলতো, কোনো কিছু কি মনে পড়ে? ওনার গায়ে শোলার মতো গন্ধ ছিল। আর কি ছিল? মুমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বল তো। কিছুই মনে নেই। মুমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না? কথাটা গোপন বলি না কেন? মুমতাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মুমতাজ, আমার খুব শুনতে ইচ্ছা করছে। মুমতাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা বাকি। যে একদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়। রাখুক, একটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধি সেই ছোঁয়া সঙ্গের কথা আমরা যদি কিছু নাও জানি, তবে কিছু যাবে আসবে না। সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন
গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।